বিএনপি তার জুলাই সনদকে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে এই কথাটি বলেছে। এটা অসত্য কথা, এটাও মিথ্যা কথা। এনসিপি তারা ওনার কথা অনুযায়ী যে তারাই একমাত্র সত্যবাদী যুধিষ্ঠির, হ্যাঁ, আর আমরা সবাই হচ্ছে মিথ্যেবাদী তার কথা অনুযায়ী সে যেটা বলতে চাচ্ছে। জুলাই সনদ বাস্তবায়ন মানে স্বাক্ষরের দিন এনসিপি তো করেনি, এবং এনসিপির আজকে যারা সরকার দলীয় মিত্র তারাও করবে না বলে সকাল পর্যন্ত হয়েছে, এবং করার কারণে তখন তারা জাতীয় গাদ্দার হিসাবে তাদের আজকের যারা মিত্র তাদের মানে শীর্ষ নেতৃবৃন্দ তাদেরকে জাতীয় গাদ্দার হিসাবে আখ্যায়িত করেছে। অপতথ্য, মিথ্যা তথ্য, ফটোকার্ড, ইলেকশনের আগে থেকেই জামাতের যেমন বট বাহিনী, আমার ভাইদের কোন বাহিনী অনলি গড নোজ। যেই অথরিটি অর্থাৎ নির্বাচন কমিশন, যেই অথরিটি আপনার জাতীয় নির্বাচন দিয়েছে সে একই অথরিটি গণভোট দিয়েছে, তাহলে একটা অফকোর্স জাতীয় নির্বাচন কমিশনই তো গণভোট দিয়েছে। আর এই গণভোট করাইছে, গণভোট কি সংবিধান দিয়েছে, এই যে আপনারা আবার নির্বাচন, তাহলে এভাবে যদি হয়, মানে আমি কিন্তু আপনাদের কথার সময় ইন্টারাপ্ট করি না। গণভোটকে আর আমাদের জাতীয় সংসদ নির্বাচন দুইটাকে এক করা যাবে না, একটা সংবিধানের আওতায় হয়েছে আর একটা নেতা বদলায়, দল বদলায়, জন্ম নেয় নতুন দল, কিন্তু সাধারণ মানুষের ভাগ্য কি আসলে বদলায়? আশ্বাস আর প্রতিশ্রুতির ভিড়ে আমরা খুঁজব বাস্তবতার প্রতিফলন। আমাদের কাজ প্রশ্ন করা, দেশ ও মানুষের স্বার্থে প্রশ্ন আমরা করেই যাব। থাকবে মত ও ভিন্ন মতে শ্রদ্ধা। স্টার নিউজের কড়া আলাপে আজকে আপনাদের সাথে আমি ফারাবি হাফিজ। অতিথি হিসেবে আজকে যারা রয়েছেন পরিচয় করে দিই। আমার ঠিক বাম পাশে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর যুগ্ম সদস্য সচিব সালেউদ্দিন সিফাত রয়েছেন, ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান, তিনি উপাচার্য বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, এবং সবশেষ রয়েছেন অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি, তিনি সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বিএনপি। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আজকের কড়া আলাপে। আমরা শুরু করতে চাই সালেউদ্দিন সিফাত আপনাকে দিয়ে। গতকাল জাতীয় সংসদ অধিবেশন কক্ষে দর্শক গ্যালারিতে থাকে জুলাই যোদ্ধাদের সাথে বেশ বাকবিতণ্ডা আমরা খেয়াল করলাম। সংসদে উত্থাপিত উপস্থিত জুলাই যোদ্ধাদের পক্ষ থেকে জানানো হয়েছে যে তাদের দাবি আদায়ে রাজপথে নামার পরামর্শ দিয়েছেন আপনাদের দলের কোনো এমপি। আসলে গতকাল এনসিপির এমপিদের সাথে জুলাই যোদ্ধাদের কি ঘটেছিল, মানে আপনারা কি কিছু জানেন? ধন্যবাদ আপনাকে, আপনার সাথে এছাড়াও যারা উপবিষ্ট সহ আলোচক আছেন সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা। তো গতকাল একটি প্রাণবন্ত একটা সেশন গেল জাতীয় সংসদের, বিশেষত জুলাই সনদ বাস্তবায়ন আদেশ এবং এটার উপর মুলতবি প্রস্তাব নিয়ে। তো সেখানে যারা জুলাই যোদ্ধা ছিল তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছিল, আমরা সেটাকে খুব ওয়েলকাম করি। আমরা মনে করি যে যাদের রক্তের বিনিময়ে, যাদের ত্যাগের বিনিময়ে আমরা সংসদ যেতে পারলাম, একটা নতুন বাংলাদেশ পেলাম, তাদেরকে অবশ্যই সেখানে রাখা উচিত। তবে আমি ব্যক্তিগতভাবে আমি এখন পর্যন্ত যাই না যে আসলে তাদের সাথে ওখানে কী আলাপ আলোচনা হয়েছে বা যদি বাকবিতণ্ডা হয়ে থাকেও, কিন্তু আমি পরবর্তীতে সরকার দলের মাননীয় এমপি জনাব আন্দারিব রহমান পার্থর একটা বক্তব্য শুনলাম। সেখানে তিনি যারা আমাদের এনসিপির এমপি ছিলেন তাদের উদ্দেশ্যে বলেছেন যে আপনারা তরুণ, আপনারা জুলাই যোদ্ধাদেরকে তাদের সাথে কথা বলার ক্ষেত্রে, তাদেরকে ডিল করার ক্ষেত্রে আপনারা সংবেদনশীল হবেন, সহনশীল হবেন, এমন পরামর্শ দিয়েছেন। আমি মনে করি তার এই পরামর্শ খুব ভালো এবং আমরা তার এই পরামর্শ গ্রহণ করলাম। যেহেতু আমরা বয়সে তরুণ, আমাদের হয়তো কিছু জায়গায় হয়তো অসহনশীলতা থাকতে পারে, আমরা সেটাকে কাটিয়ে উঠে আমরা সহনশীল হব। তবে কিন্তু প্রশ্ন হচ্ছে যে যেই জুলাই যোদ্ধারা ধরেন জীবন দিয়ে, রক্ত দিয়ে, কারো চোখ দিয়ে, হাত দিয়ে, পা দিয়ে যারা যুদ্ধ করলেন এবং যারা টিকে আছেন, যারা চলে গেছেন তারা তো গেছেন, যারা টিকে আছেন তাদেরকে যে অপমানের সুরে এবং আপনাদের এমপিদের কেউ যখন বলেছে যে মানে এখন জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে আবার রাস্তায় নামতে, সেটা তো আমাদের এমপিরা সবাইকে বলে। দেখেন, একটা জিনিস হচ্ছে রাজপথে নামার যে কথা, এটা আমাদের এমপিরা, আমাদের দলের সকল নেতৃবৃন্দ সবাইকে বলে যে আমাদেরকে একই সাথে সংসদে এবং রাজপথে আমাদেরকে ফাইট দিতে হবে, ফাইট করতে হবে। এবং আমাদের যারা সংসদ সদস্য ছিলেন তারা এটাকে ওয়েলকাম করে জানিয়েছেন যে জুলাই যোদ্ধারা যে আসে তারা তো কেউ আনওয়েলকাম করেন নাই, এবং বরং তারা বলেছেন যে সরকারের এবং বিভিন্ন পলিসি মেকিং পর্যায়ে সবসময় তাদেরকে অবস্থান রাখানো। ইনফ্যাক্ট আমরা আমাদের দলীয় যতগুলো প্রোগ্রাম আছে, আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী থেকে শুরু করে যে কোনো প্রোগ্রামে আমরা স্বাভাবিকভাবেই জুলাই যোদ্ধাদেরকে অগ্রাধিকার দিই, তাদেরকে আমরা আমাদের গেস্ট হিসেবে রাখি, স্পেশাল গেস্ট হিসেবে। এমনকি আমাদের দলের যে ঘোষণা, সেই ঘোষণাটা দিয়েছেন একজন জুলাই শহীদের বোন। তো ফলে এই প্রশ্নের কোনো অবতারণার সুযোগ নাই। তবে সরকার দলের মাননীয় এমপি যে কথাটা, যে প্রশ্নটা বা যে পরামর্শটা আমাদেরকে দিয়েছেন, সেই পরামর্শটা বোধহয় উনি ওনার মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে দিলে খুব ভালো করতেন। কারণ আমরা দেখেছিলাম যে জুলাই সনদ যেদিন সাইন হচ্ছিল
সেদিন জুলাই যোদ্ধারা তারা সংসদ ভবনের চারপাশে অবস্থান করেছিলেন এবং তারা বিক্ষোভ করেছিলেন এই কারণে যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশের একটা আইনি ভিত্তি চাই। সেই বিক্ষোভে কিন্তু পুলিশ লাঠিচার্জ করেছিল, তাদেরকে আহত করেছিল। সেদিন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই যোদ্ধাদেরকে উদ্দেশ্য করে, সেখানে যারা আহত হয়েছিলেন তাদেরকে উদ্দেশ্য করে যে ভাষায় কথা বলেছেন সেটা কিন্তু কোনোভাবেই আমাদের কাছে কোনোভাবেই ভালো লাগেনি, বরং আমাদের কাছে অত্যন্ত খারাপ লেগেছে, কারণ তিনি সেখানে তাদেরকে উদ্দেশ্য করে দোষরও বলেছিলেন, যার জবাব পরবর্তীতে নাহির ইসলাম দিয়েছিলেন যে হয়তো তিনি ওই সময় যেহেতু দেশে ছিলেন না, হয়তো তিনি জানেন না যে কারা আসলে এই মাঠে ফাইট করেছিল। আমি মনে করি জনাব আন্দালিব রহমান পার্থ এই পরামর্শ দিতে পারতেন যে তাদেরকে যারা মিরসরাইয়ে, চট্টগ্রামের মিরসরাইয়ে জুলাই যোদ্ধা তাহমিদকে হত্যা করার মাধ্যমে ডিল করেছিল, জনাব আন্দালিব রহমান পার্থ এই পরামর্শ মিরসরাই চট্টগ্রামে যারা তাহমিদকে হত্যা করেছিল তাদেরকে দিতে পারতেন, এবং তারা কারা যারা তাহমিদকে হত্যা করলো, একজন জুলাই যোদ্ধাকে হত্যা করলো, সেই ব্যাপারে তারা তাদের তদন্ত করার জন্য পরামর্শ দিতে পারতেন। আমি মনে করি এই পরামর্শটা গতকালকে যখন সংসদে তিনি দাঁড়িয়ে কথা বলছেন, তখন লক্ষ্মীপুরে আপনি জেনে থাকবেন যে একজন জুলাই যোদ্ধাকে আহত করার, ছাত্রদলের কিছু নেতাকর্মী মিলে লক্ষ্মীপুরে একজন জুলাই যোদ্ধাকে মেরেছে, হামলা করেছে। তার বিচারের দাবিতে যখন লক্ষ্মীপুরে জুলাই যোদ্ধারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে তারা যখন দাঁড়িয়েছিল, তখন তাদের উপর পুলিশ লাঠিচার্জ করেছে, পিটিয়েছে। আমি মনে করি জনাব আন্দালিব রহমান পার্থ সরকারের একজন এমপি হয়ে বরং সরকারকে পরামর্শ দিতে পারেন কিভাবে জুলাই যোদ্ধাদেরকে সংবেদনশীল হইতে, সহনশীল হইতে ডিল করতে হবে। ফলে আমাদেরকে এই পরামর্শ দেওয়ার ঠিক না। আমরা অনেক আগ থেকেই জুলাই যোদ্ধা, শহীদ পরিবার, আমরা হয়তো আমাদের শর্টকামিংস আছে, আমাদের যে নাই তা না, আমরা বয়সে তরুণ, আমরা অনেক জুলাই যোদ্ধাদের খোঁজ খবর রাখতে পারিনি এখনো পর্যন্ত। গতকালকে আমাদের অফিসে কয়েকজন জুলাই যোদ্ধা এসেছেন যাদের চোখে এখন পর্যন্ত চোখ দিয়ে পুঁজ বের হয়, যাদের এখনো চোখের চিকিৎসা পরিপূর্ণভাবে হয় নাই, তাদের অনেককে আমরা এখন পর্যন্ত সুচিকিৎসা দিতে পারি নাই। তাদের যে আকাঙ্ক্ষা সেটা আমরা এখন পর্যন্ত বাস্তবায়ন করতে পারি না। আমাদের শর্টকামিংস আছে, আমরা সেটা স্বীকার করে নিচ্ছি অকপটভাবে। কিন্তু যারা আমাদেরকে পরামর্শ দিচ্ছে তাদেরকে আমরা বরং পরামর্শ দিতে চাই যে আপনারা জুলাই যোদ্ধাদের উপর এই যে হামলা করা হচ্ছে বিভিন্ন তৃণমূল পর্যায়ে, আপনাদের নেতাকর্মীরা যে হামলা করছে সেটাকে আপনারা আগে থামান, সেটার বিরুদ্ধে আগে ব্যবস্থা গ্রহণ করেন, তারপর আমাদেরকে পরামর্শ দিয়েন। এবং জুলাই যোদ্ধাদের সবচেয়ে বড় যে আকাঙ্ক্ষা সেটা হচ্ছে এই গণভোট বাস্তবায়ন, গণভোটের জনরায় বাস্তবায়ন, সেটাকে আগে বাস্তবায়ন করেন। মুখে তো শুধু বুলি ফুটিয়ে লাভ নাই। আচ্ছা, এটা নিয়ে এই প্রসঙ্গেই আসবো। উনি আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে আজকে টিআইবির, আমি কিছুক্ষণ আগে নিউজ পড়লাম, সেখানে টিআইবির যিনি নির্বাহী পরিচালক তার একটা নিউজ ছিল এরকম যে গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো বাতিলের পদক্ষেপ আত্মঘাতী এবং পেছনে ফিরে যাওয়ার শামিল। তিনি এই মন্তব্য করেছেন। তিনি যেটি বলেছেন যে রাজধানীর ধানমন্ডিতে সংস্কারের লক্ষ্যে প্রণীত কতিপয় অধ্যাদেশ বাতিল এবং পরিবর্তন বিষয়ে সংবাদ সম্মেলন ছিল এটি। তিনি বলেছেন সেখানে যে বিচার বিভাগ সংক্রান্ত 3টি অধ্যাদেশ রোহিতের সুপারিশ, এটি উদ্বেগজনক। তার মত হচ্ছে যে বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে ঝুঁকি তৈরি হয়েছে। এই নিউজের প্রেক্ষিতে আপনার কোনো প্রতিক্রিয়া জানাবেন? আপনাকে ধন্যবাদ, এবং সেই সাথে আমার সহ আলোচক যারা আছেন। দেখেন, অন্তর্বর্তী সরকার এমন একটা অবস্থায় তারা এসেছিলেন গণ অভ্যুত্থানে, যেখানে হাজারের ওপর ছাত্র জনতার রক্ত জীবন দিয়েছে, প্রায় 40,000 ছাত্র জনতা মানুষ আজও আহত, যাদের কথা আমরা একটু আগে শুনেছি। শত শত মানুষ অন্ধত্ব বরণ করেছে, এবং শিশুদেরকে কিভাবে হত্যা করা হয়েছে স্নাইপার দিয়ে বিভিন্নভাবে। সেই রকম পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা 133টা অধ্যাদেশ, তার মধ্যে 98টা হুবহু সংসদে উপস্থাপন করা হয়েছে। এর মধ্যে 15টা সংশোধিত আকারে আর 16টা পরবর্তীতে যাচাই বাছাই করা হবে, এবং 4টি এখনই বাতিল করার যেই সুপারিশ করেছে সংসদের বিশেষ একটা কমিটি, এটার জন্য আপনার করে দেয়া হয়েছে। এখন সেখানে এই কমিটির সভাপতি হচ্ছেন আমাদের 13 জন সদস্যের একটা বিশেষ কমিটি। আমাদের সিনিয়র অ্যাডভোকেট সভাপতি ছিলেন বার কাউন্সিলের ছিলেন জয়নুল আবেদিন সাহেব। এখন এই 13 সদস্যের বিশেষ যারা অন্যান্য কমিটির সদস্য হয়েছেন এখানে, তাদের মধ্যে নোট অফ ডিসেন্ট দিয়েছে বিশেষ কমিটির বিরোধী দলের 3 জন সদস্য। এখন যে কথাটা আপনি বললেন একটু আগে, যে জুলাই শুরু হয়েছিল আপনার বৈষম্য, কোটা বিরোধী আন্দোলন, চাকরির সংক্রান্ত বিল, সেটা নিয়ে, সেই বিল আকারে সংসদে যখন পাশের গতকাল উঠেছে, তখন বিরোধী দল
আপনার হ্যাঁ সূচক কণ্ঠ ভোটের সময় চুপ করেছিল, বিরোধী দল চুপ করেছিল। তারা খুব কথাবার্তা, যেমন সাধারণত কি হয় একটা বিল যেটাতে আপনার সবার ঐক্যমত আছে, সেখানে সবাই কি বলবে জোরে হ্যাঁ কণ্ঠ ভোটে, সেই জায়গাতে তারা চুপ করেছিল। এখন এটা তো একটু আশ্চর্য, তো মানুষ আমরা সবাই হব স্বাভাবিক, কারণ তাদের কাছে এটা এক্সপেক্টেড না, এটা আমরা আশা করিনি। কারণ এখানে এই বিলের সময় অর্থাৎ 32 বছর বয়স এই সংক্রান্ত সরকারি বয়স চাকরিতে বাড়ানোর 32 সংক্রান্ত। বছর, জি সেখানে এই তারা আইন চুপ পাশে, করেছে। আচ্ছা, জি এই আইন পাশে আপনার মানে নিশ্চুপ কেন হতে হবে? এটা তো তাদের দাবি ছিল, এটা তো আমাদের দাবি, আমরা মেনে নিয়েছি। তারা যেটা বলেছে ঠিক আছে, এটা আমরা তো প্রথম থেকে সাপোর্ট করি, আচ্ছা, একদম ফ্রম দ্য বিগিনিং, যখন 2018 এবং পরবর্তীতে এইখানে এসে দাঁড়ালো। এখন হয় কি আপনি এর আগেও দেখেছেন যে এর মধ্যে গুম নিয়ে আপনি টিআইবির যে কথাটা বললেন, গুম এই অধ্যাদেশটা তো বাতিল হচ্ছে না, গুম অধ্যাদেশটা ইন্টারিম গভর্নমেন্ট, আমি একটু ছোট ছোট বলবো প্রসঙ্গে যেহেতু অবতারণা না, করলেন, একটু উত্তর দিতে হবে, উনি দিবেন, আমি তো ওনার উত্তর দেইনি, শুরুই করিনি। দেখেন ইন্টারিম গভর্নমেন্ট যে অধ্যাদেশ জারি করেছিল গুম সংক্রান্ত, সেখানে অনেক রকম ফাঁকফোকর আছে। আপনি তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আপনি তো বুঝবেন যে যেই ফাঁকফোকরগুলো বন্ধ করার জন্য আইনগতভাবে গুমের মতো মানবতা বিরোধী এই রকম গ্রেভ হিনিয়াস একটা অফেন্স, সেখানে 10 বছরের সাজার বিধান রাখা হয়েছিল। কাজেই এটাকে আমরা, আমাদের আইনমন্ত্রী কি বলেছেন, মৃত্যুদণ্ড, এটা মানবতা বিরোধী অপরাধ। আমাদের ইলিয়াস আলী ভাই বলেন, চৌধুরী আলম ভাই বলেন, আমাদের তো ভাই হাজারের ওপর গুম, আমাদের তো রক্তক্ষরণ হয়, আমরা তো ভুক্তভোগী। তো এই কারণে এটাকে আরো শক্তিশালী করে আপনার সংসদে আমরা কমিটির কাছে এটা দেয়া হবে। এটা এমন না যে এই যে যেই কথাটা বলেছেন বিচার বিভাগ, দেখেন বিচার বিভাগে আপনি জানেন যে আমি বিচার বিভাগের মানুষ, দীর্ঘদিন ধরে আছি সুপ্রিম কোর্টে। এখন সুপ্রিম কোর্টে হাউ টু অ্যাপয়েন্ট এ জাজ, হ্যাঁ আপনি মনে করেন এটার কোনো আইন নেই, ঠিক আছে, যেটা ইন্টারিম গভর্নমেন্টের সময় একটা হয়েছে, সেটা সবার কাছে অ্যাকসেপ্টেবল হয়নি। সবার কাছে বলতে আমাদের মতন লয়ারদের কাছে, কারণ আমাদের মধ্যে থেকেই তো সবচেয়ে বেশি, মানে বিএনপি পন্থী লয়ারদের কাছে না না বিএনপি পন্থী টন্থী নাই, মানে আইনজীবী একটা গ্রুপের কাছে না, আইনজীবী বলছি আমি, আচ্ছা আমি ইন জেনারেল বলছি। আচ্ছা, হয় কি আপনি যদি বলেন যে উচ্চ আদালতে, হাইকোর্টে, আমরা তো সারা জীবন দেখছি জাজ হচ্ছে পলিটিক্যাল গভর্নমেন্টের সময় যারা আইন কানুন জানেন বোঝেন, মিনিমাম যাদের 10 বছর প্র্যাকটিস আছে, বহু জাজমেন্ট যাদের আপনার বিভিন্ন আমাদের আইনের বইগুলোতে সাইটেড হয়েছে, রিপোর্টেড হয়েছে, সেই রকম মানুষগুলোকেই তো সাধারণত জাজ বানানো হয়। অ্যাপিলেট ডিভিশনের একটা রায় আছে, যে একটা গাইডলাইন আছে যে কি করে আপনার হাইকোর্টের জাজ, তাদের ক্রাইটেরিয়া কি হবে, তাদেরকে ইভেন যে একটা কমিটি করে, সংসদীয় কমিটি, সেখানে তাদের ইন্টারভিউ হলো, কথাবার্তা হলো, আমরা সেটার পক্ষে। আমরা সেই ধরনের আইন চাই যেখানে আপনি আমাকে পরীক্ষা দিয়ে, এটা তো ক্লাস 10-এর পরীক্ষা না যে আপনি আমাকে পরীক্ষা দিয়ে আমি জাজ হব, হাইকোর্টের জাজ, তাও লোয়ার জুডিশিয়ারির জাজ না, সর্বোচ্চ আদালতের। এখানে কতগুলো জিনিস আছে, তো আমি মনে করি সেই জাজকে আসলে বিবেচনা করবে কে, সরকার, মন্ত্রণালয় না? আমরা তো বলেছি যে দেখেন সুপ্রিম কোর্টের অধীনে একটা সচিবালয়ের কথা কিন্তু আমরা বলেছি, এটা কিন্তু আমাদের চাওয়া, এমন না যে এটা আমরা চাচ্ছি না, হ্যাঁ সেটা আমরা চাই, কিন্তু সেটার সাথে আপনার যে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের যে রায়টা, যে গাইডলাইন যেটা দিয়েছে, সেটাকে একসাথে করতে চাই আমরা। তো এখন এটা সরকারের ব্যাপার, এটা আমাদের চাওয়া, এটা এখন সরকার দেখবে যে ওনারা আসলে কিভাবে এটাকে চাচ্ছেন, কিভাবে করবেন। আর দেখেন মুক্তিযুদ্ধ বিরোধী যেই এখন একটা যেই শক্তিটা আছে, জামাতের কথা বলছি, এখন ইতিহাস তো কোনোভাবেই আপনার মুছে যাবে না। এখন 1971 সালে বাংলাদেশে পাকিস্তান আপনার হানাদার বাহিনীর আক্রমণ, এবং সেই সাথে আল বদর, আল শামস, বহু নামধাম যেগুলো পরিচয় তাদের আছে,
এখন এই বিষয়ে জারি করা যে অধ্যাদেশ, সেখানে মুক্তিযোদ্ধার সংজ্ঞায় যেটা বলা হয়েছে যে 1971 সালের 26শে মার্চ থেকে 16ই ডিসেম্বর পর্যন্ত দেশের অভ্যন্তরে প্রশিক্ষণ গ্রহণ করেছেন এবং যেসব ব্যক্তি যুদ্ধে অংশগ্রহণের জন্য ভারতের বিভিন্ন প্রশিক্ষণ ক্যাম্পে নাম অন্তর্ভুক্ত করেছেন এবং আরও বহু। তো এই ব্যাপারে অধ্যাদেশে মুক্তিযোদ্ধার সংজ্ঞায় আমরা তো দেখছি যে আমাদের যারা বিরোধী দল আছেন এখন, যাদের সাথে এনসিপি, আমার এই ছোট ভাই, বিজ্ঞ ছোট ভাই, ওনারা আছেন, হ্যাঁ, তো জামাত তো এই ব্যাপারে তাদের আপনার আপত্তি জানিয়েছে। কাজেই এখানে আমরা যেমন যে আচ্ছা আচ্ছা, এই প্রসঙ্গগুলোতে আসবো আমরা এক এক করে, যেহেতু সংসদের বিষয়গুলো আলোচনায় নিয়ে আসছেন, আমরা ওই দিকে একটু যেতে চাই। আপনি কি একটু উত্তর দিতে? আমি একটু ছোট করে প্রথমে একটা আনসার দিই, বাকি অধ্যাদেশ নিয়ে পরে আনসার দেব। আপা প্রথম যে বিষয়টা বললেন চাকরির যে বিলটা নিয়ে, এটা নিয়ে গতকাল বিরোধী দলীয় নেতা তিনি নিজেই সংসদে দাঁড়িয়ে স্পষ্ট করেছেন, আপনি যদি সংসদের পুরো কার্যবিবরণীটা দেখে থাকেন তাহলে ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। তিনি বলেছিলেন যে আমাদেরকে ব্রেকের আগে যে বিলটা উপস্থাপন করা হয়েছে সেটা পরিপূর্ণভাবে লিখিত আকারে প্রোভাইড করা হয় নাই। পরবর্তীতে সরকার দলের চিফ হুইপ, আপনাদের সরকার দলের চিফ হুইপ, তিনি নিজে স্বীকার করেছেন যে হ্যাঁ ঠিক আছে এটা সত্য, এবং পরবর্তীতে তিনি নিজেই সংসদে দাঁড়িয়ে বলেছেন যে ব্রেকের সময় তাদের আলাপ আলোচনা হয়েছে, তখন তিনি বলেছেন যে আমাদের এখানে সম্মতি রয়েছে। তো ফলে এটা নিয়ে ফার্দার এখানে আলাপ করার কিছু নাই, কারণ এটা সংসদেই সেটেলড হয়ে গেছে অলরেডি। আচ্ছা আচ্ছা, মানে একমত ছিলেন, তাহলে পরে উত্তর পার্টি একমত ছিলেন। আচ্ছা, আমি একটু আপনার কাছে আসতে চাই ডক্টর সিদ্দিক, আপনি যদি এই বিষয়টা নিয়ে বলেন, মানে এই সেম নিউজের কথা আমি আবার বলি যে গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো বাতিলের পদক্ষেপ আত্মঘাতী এবং পিছনে যাওয়ার শামিল বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআইবির যিনি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখার। এই বিষয় নিয়ে আপনার প্রতিক্রিয়া কি? উনি কি ঠিক বলেছেন নাকি বেঠিক বলেছেন নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে এটা বলার? ধন্যবাদ আপনাকে এবং আমার সাথে যারা আলোচক আছেন তাদের শুভেচ্ছা, দর্শকদেরকেও। আমি দুজন বক্তার আলোচনা আমি শুনছিলাম। প্রথম যাকে আপনি প্রশ্ন করেছিলেন যে গতকাল জুলাই যোদ্ধারা সংসদে এসেছেন এবং উনি অনেকগুলো পরামর্শ আন্দালিবকেও দিয়েছেন উনি তার আলোচনার মধ্য দিয়ে। আমার কাছে ব্যক্তিগতভাবে এটি দেখতে খুব ভালো লেগেছে যে গতকাল এসেছে এবং তারা যেভাবে সংসদে ঢুকেছে সেটা যদি কেউ দেখে থাকে প্রত্যেকের হৃদয় স্পর্শ করবে তারা যেভাবে এখানে প্রবেশ করেছেন। একদিকে আপনি প্রশ্ন করেছেন যে এনসিপির পক্ষ থেকে তাদের সাথে বাকবিতণ্ডা এবং সেটা নিবৃত করার জন্য পুলিশকে পর্যন্ত সেখানে আমরা গণমাধ্যমে দেখেছি পুলিশকে ইন্টারভেনশন সেখানে করতে হয়েছে, পুলিশ গেছেন তাদেরকে নিবৃত করার পরিস্থিতি কি হয়েছিল সেটা সবাই জানে, ভিডিও ফুটেজ আছে, সেটা অনাকাঙ্ক্ষিত। বিপরীত দিকে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু তাদের মধ্যে গেছেন, তাদের সাথে কথা বলেছেন, তাদের কুশলাদি জিজ্ঞেস করেছেন, তাদের অবস্থা তৈরি করেছেন, সেটাও মানুষ দেখেছে। এখন যখন আন্দালিব রহমান পার্থ বলেছেন এটা কিন্তু নাজায়েজ হয়ে যায়নি, উনি বলেছেন যে মাননীয় স্পিকার তখন যেহেতু সংসদ চলাকালীন ছিল না, আপনাকে এটা আমরা দৃষ্টি আকর্ষণ করলাম, তখন কিন্তু আমাদের বিরোধী দলীয় নেতারা তাকে ভুয়া ভুয়া বলে তাকে মানে সেখানে ধ্বনিও দিয়েছে, এটাও আমরা দেখেছি আর কি। আচ্ছা, এখন যেটা হচ্ছে যে উনিও যেটা বলেছেন যে আমাদের সংসদ তো এখন আলোচনার মুখরিত অবস্থায় আছে এবং সেটা রাজপথে গেছে। আপনি কতগুলো বিষয় বলেছেন, একটু আগে উনি যেটি বলেছেন যে 98টি হুবহু সেখানে গ্রহণ করা হয়েছে, আজকে সম্ভবত 7টি আরও বিল এখানে পাশ হয়েছে সংসদে এবং আমরা আশা করছি 9 তারিখ পর্যন্ত যেগুলোর ব্যাপারে ঐক্যমত্য আছে, যেগুলো কিছু সংশোধনীর মাধ্যমে এসেছে, সেগুলো 9 তারিখের মধ্যে সবগুলোই বিল আকারে পাশ হবে বলে আমরা মনে করছি। কিন্তু থাকবে হলো 20টির মতো থাকবে, যেগুলোর মধ্যে 4টির ব্যাপারে তারা রহিতকরণের কথা বলেছে, এখন এটা মুলতবিও হয়েছে বোধহয় একটা। তো এখন যে বিষয়গুলোর ব্যাপারে বলা হচ্ছে, যে অধ্যাদেশগুলো জারি করা হয়েছে, সেই অধ্যাদেশগুলো যখন জারি হয় আপনার মনে থাকবে যে অনেকগুলো অধ্যাদেশের ব্যাপারে বিএনপি কিন্তু তখনও রাজনৈতিক দল হিসেবে তারা এগুলোর ব্যাপারে আপত্তি তুলেছিল এবং যে সমস্ত বিষয়গুলোর মধ্যে কিছু কিছু আপত্তি, তখন তো বিএনপির আপত্তি শোনার বা অন্যদের আপত্তি শোনার ছিল না, ইন্টারিম গভর্নমেন্ট তারা অধ্যাদেশ আকারে জারি করেছে, এখন সংসদে আসছে। আমি যেটা ব্যক্তিগতভাবে বলছি, যে বিষয়গুলো যেমন বিচার বিভাগের স্বাধীনতার কথা বিশেষভাবে টিআইবির কথা থেকে বলা হয়েছে, বিএনপির 31 দফা কর্মসূচিতে বিচার বিভাগের স্বাধীনতার অঙ্গীকার প্রতিশ্রুতি তারা দিয়েছেন, পৃথক সচিবালয়ের কথা তারা বলেছেন, তাদের নির্বাচনী ইশতেহারের মধ্যেও তারা বলেছেন এবং বিএনপি তারা পদ্ধতিগত প্রক্রিয়ার মধ্য দিয়ে এই বিষয়গুলো তারা করতে চান, এইগুলোর কথা বলছেন। কিন্তু আমরা যেটা সাধারণভাবে প্রত্যাশা করি, মানুষও হয়তো সাধারণভাবে প্রত্যাশা করে যে বিএনপির এই ব্যাপারে অবস্থানটা আরও স্পষ্ট করা দরকার
মানুষের কাছে। আমরা বিচার বিভাগের স্বাধীনতা চাই। উনি আইনাঙ্গনের মানুষ, উনিও আইনের ছাত্র সম্ভবত, আমি ইতিহাসের মানুষ, আমি এত কিছু বলতে পারবো না। আমি যেটি আমরা এই দেশের মানুষের একটা প্রত্যাশা কিন্তু আছে যে বিচার বিভাগকে কুলসিত নিম্ন আদালত থেকে উচ্চ আদালতের যে আমাদের দেশের 54 বছরের আমাদের যে একটা বলবো যে খারাপ অভিজ্ঞতা আমাদের দেশের মানুষের কাছে আছে, সেই জন্য মানুষের মধ্যে একটা প্রত্যাশার জায়গা আছে যে বিচার বিভাগ আমাদের পৃথক হবে, আমাদের বিচার বিভাগ স্বাধীন হবে, বিচার বিভাগের উপর সরকারের কোনো হস্তক্ষেপ থাকবে না, সেটা আমাদের মানুষের প্রত্যাশা আছে। এবং বিএনপি না, সেই ক্ষেত্রে আপনি একটু বলবেন যে উনি যে বললেন যে বিচার বিভাগ সংক্রান্ত 3টি অধ্যাদেশ রহিতের সুপারিশ, এটা উদ্বেগজনক। আর এই উদ্বেগ জানানোটা কি আমিও তো এই কথাগুলো তো আমি বলছি, সেটাই বলছি। উদ্বেগ জানানোর মতো কোনো কিছু আছে? আমি তো সেই কথাটাই বলছি যে মানুষের একটা প্রত্যাশা তো এখানে আছে। এখন বিএনপি যদি এই বিষয়টিকে নিয়ে, তারা এখনো বলছে যে এইগুলো আমরা আমাদের মতো করব। জুলাই সনদে আপনি বিচার বিভাগ সম্পর্কে বক্তব্য আছে, এবং জুলাই সনদের প্রত্যেকটা বিষয়ে আপনি দেখবেন যে কারো না কারো কয়েকটা 48টা ছাড়া প্রত্যেকটা নোট অফ ডিসেন্ট আছে। সেই নোট অফ ডিসেন্টের পরে একটা নোট আছে প্রত্যেকটা ক্ষেত্রেই যেখানে নোট অফ ডিসেন্ট আছে সেখানে একটা নোট দেওয়া আছে জুলাই সনদে। সেখানে বলা হয়েছে যারা এই ব্যাপারে দ্বিমত প্রকাশ করেছেন তারা নির্বাচনী ইশতেহারে যেভাবে তারা বলবেন, জনগণ যদি তাদের পক্ষে সেই ব্যাপারে রায় দেয় তাহলে তারা সেই অনুযায়ী সেটি বাস্তবায়ন করতে পারবেন। জুলাই সনদে লেখা আছে, প্রত্যেকটার ব্যাপারে নোট দেয়া আছে। কিন্তু তারপরেও আমি একজন সচেতন নাগরিক হিসেবে আমি এটি বলতে চাই যে আমাদের এই জনগুরুত্বপূর্ণ বিষয়গুলোর ব্যাপারে আমাদের দীর্ঘদিনের পর যে একটা সম্ভাবনা তৈরি হয়েছে, আমাদের সংসদে রাজনৈতিক দল যারা আছেন তারা এই বিষয়গুলো আলাপ আলোচনার মধ্য দিয়ে জন আকাঙ্ক্ষার প্রতিফলন হয় এই ধরনের সিদ্ধান্ত তাদের নেওয়া উচিত। আচ্ছা, এটা আমি ব্যক্তিগতভাবে আমি এটি মনে করি। কোন প্রক্রিয়ায় নেবেন, আপনি কিভাবে নেবেন, হুবহু নেবেন কিনা, এটাকে আপনার পরিবর্তন করে আলোচনার মধ্য দিয়ে আপনারা নেবেন, এই বিষয়ে তাদের মধ্যে একটা আছে। আপনি গুম প্রতিরোধের কথা আমরা যেখানে বলি, আইনে যদি কোনো লো ফলস থাকে বা তাদের মধ্যে আসে, কিন্তু এই ব্যাপারে আইন হওয়া দরকার। এই ব্যাপারে আইন অবশ্যই হওয়া দরকার। কেননা এই দেশের মানুষ যে ধরনের গুমের মধ্যে দিয়ে গেছে, আপনি একটা কথা আমাদের ডেপুটি স্পিকার সংসদে বলেছেন যে এইবার যে সংসদ সেটি কিন্তু একটা বিরল দৃষ্টান্ত সম্পন্ন সংসদ। সেখানে ফাঁসির আসামি যিনি ফাঁসির অপেক্ষায়, বাস্তবায়নের অপেক্ষায় ছিলেন, তিনি সংসদে প্রতিনিধি হয়ে আসছেন। গুমের শিকার যিনি হয়েছেন তিনি কিন্তু এখন সংসদের প্রতিনিধি। দীর্ঘদিন কি বলে কারারুদ্ধ ছিলেন, নানাভাবে নিপীড়ন নির্যাতনের হয়েছেন, নির্বাসনে ছিলেন, তারাও কিন্তু এখানে প্রতিনিধি হয়েছেন। প্রত্যেকের গায়ে কিন্তু নিপীড়ন নির্যাতনের চিহ্ন আছে। ফলে এই ধরনের অবস্থার পুনরাবৃত্তি হবে না তাদের মাধ্যমে, সেই ধরনের আমাদের তো আকাঙ্ক্ষা আছে, মানুষের আকাঙ্ক্ষা আছে। সালাউদ্দিন সিফাত, আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে গণভোট এবং সংসদ নিয়ে জামায়াত এবং আপনারা গণভোটের রায়ের উপর জোর দিচ্ছেন, আর অন্যদিকে বিএনপি জুলাই সনদের প্রত্যেকটা অক্ষর ধারণ করে বলে তারা বলছে। এটা সত্য না আর কি। আমি সবগুলো প্রশ্ন নিয়ে আসলে বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। কিন্তু আপনারা সংসদ বনাম রাজপথের যে দ্বন্দ্বের কথা আপনারা নিয়ে আসছেন এখন, এইটি কি দেশকে একটা সংকটের দিকে আবার নতুন করে ঠেলে দিবে না? না, কোনো সংকটের দিকে ঠেলবে না। আমরা যেহেতু এটা রাজনৈতিক প্রশ্ন, রাজনৈতিকভাবে মীমাংসা হওয়া উচিত। সংসদটা অবশ্যই, সংসদে তো আমাদের পার্টিসিপেশন আছেই। আমি বিজ্ঞ দুইজন আলোচকই এখানে আলাপ আলোচনা করেছেন। স্যার বলেছেন যে গতকালকে প্রধানমন্ত্রী যখন জুলাই যোদ্ধাদের সাথে কুশল বিনিময় করেছেন, এটা জনগণ দেখেছে, জাতি দেখেছে। সত্য, এটা যেমন জাতি দেখেছে, জাতি এটাও দেখেছে যে লক্ষ্মীপুরে প্রধানমন্ত্রী অনুসারীরাই তথা ছাত্রদল তারা একজন জুলাই যোদ্ধাকে উপর হামলা করেছে, এবং এটাও দেখেছে যে মিরসরাই এই জুলাই যোদ্ধা তাহমিদকে কারা হত্যা করেছে, জাতি এটাও সম্পর্কে খুব ভালোভাবে ওয়াকিবহাল। আমাদের আপা বলেছেন, মুন্নি আপা বলেছেন যে সুপ্রিম কোর্ট সচিবালয়ের অধ্যাদেশের কথা, এগুলো হচ্ছে রহিত করার জন্য আদেশ প্রস্তাব করা হয়েছে সংসদীয় বিশেষ কমিটি থেকে। এছাড়াও সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগ আইন নিয়োগের অধ্যাদেশ 2025। আপনি কিছুক্ষণ আগে আমাকে প্রশ্ন করছিলেন যে বিএনপি তার জুলাই সনদকে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে, এই কথাটি বলেছে। এটাও অসত্য কথা, এটাও মিথ্যা কথা। কেন? কারণ জুলাই সনদের 52 নম্বর দফায় সুপ্রিম কোর্ট সচিবালয় নিয়ে আলাপ আলোচনা আছে। সেখানে বিএনপির কোনো নোট অফ ডিসেন্ট নাই, ইনফ্যাক্ট বিএনপির রাষ্ট্র মেরামতের 31 দফা রূপরেখার মধ্যে সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা করার কথা বলা আছে। কিন্তু এখন কিন্তু বিএনপি বলছে সেই অধ্যাদেশটাকে তারা তুলছে না এবং অধ্যাদেশটা রহিত হয়ে যাচ্ছে। তাহলে বিএনপি যে সেটা করবে না, সেটা কি না, আপনি যখন 11 এপ্রিলের মধ্যে করছেন না, তার মানে তারা রহিত হয়ে যাচ্ছে। এবং আপনি তারা রহিত হওয়ার জন্য সুপারিশ করেছেন, তার মানে কি আপনি আপনার ইশতেহার মানছেন না? তো ইশতেহার তো দূরে থাকে, আপনি তো ওই যে জুলাই সনদ বলছেন যে
অক্ষর অক্ষরে বাস্তবায়ন করবেন। যেটার 52 নম্বর দ্বারা আপনার কোনো নোট অফ ডিসেন্ট ছিল না, সেটাও আপনি বাস্তবায়ন করছেন। আপনি উল্টো আরো ইয়াতে বিশেষ কমিটিতে আপনি আপনার প্রস্তাব দিয়েছেন যেটা আলাপ আলোচনার প্রয়োজন আছে, এবং আরো কি কি ধারার কথা আপনি আলাপ আলোচনা করেছেন। আরেকটা 2 নাম্বার, যে 4টার রহিত হয়ে গেছে, আর 2 নাম্বার হচ্ছে সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগ আইন। এখন বর্তমান যে আইনটা আছে সেই আইনে আমরা দেখতে পাই যে বিচারকরা আসলে নিয়োগ হয় প্রধানমন্ত্রীর কথায়। কেন? কারণ আপনি যদি সংবিধানের 48(3) এবং 95 পড়েন, তাহলে আপনার মনে হবে যে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগটা আসলে রাষ্ট্রপতি করেন না, এটা করানো হচ্ছে প্রধানমন্ত্রী, এবং প্রধানমন্ত্রীর পরামর্শে কিন্তু সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ হয়। এইটাকে ঠেকাতেই কিন্তু সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগ আইন অধ্যাদেশ 2025 এটা কিন্তু জারি করা হয়েছিল, যেটা ইউনূস সরকারের ক্ষমতাটাকে আরো বেশি জবাবদিহিতার মধ্যে রেখেছিল, ইউনূস সরকারের ক্ষমতাটাকে সীমিত করেছিল। এবং বিএনপি তার 31 দফার মধ্যে কিন্তু সুপ্রিম কোর্ট বিচারকের নিয়োগের জন্য একটা আইন করার কথা কিন্তু তারা বলেছে। আর আজকে আমরা দেখতে পেলাম যে সংসদের এই যে আমাদের বিশেষ কমিটি বিএনপির তরফ থেকে সরকার দলের, সেখানে তারা এটাকে রহিত করার জন্য বলেছে। অর্থাৎ যেই সকল অধ্যাদেশ, যেই সকল আইন বিএনপির ক্ষমতাকে, সরকারের ক্ষমতাকে সংকুচিত করে, বিএনপির ক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করতে পারে, বিএনপির ক্ষমতাকে আরো বেশি সীমিত করতে পারে, সেই সব অধ্যাদেশকে তারা আইন হিসেবে রূপান্তর করবেন না। আপা আরেকটা কথা বলেছেন গুম সংক্রান্ত ব্যাপারে। গুম সংক্রান্ত ব্যাপারে আপা যে লজিকটা দিয়েছেন, এই লজিকটা হচ্ছে আমাদের আইনমন্ত্রী সাহেবের লজিক, এবং আমাদের আইনমন্ত্রী সাহেব অসত্য কথা বলেছেন। কেন আমি বলছি স্পষ্ট, আমি বলে দিচ্ছি, একদম সত্যবাদী যুধিষ্ঠির। আমাদের তো প্রমাণ আছে, আমি প্রমাণ সহকারে কথা বলবো, আমি প্রমাণের বাইরে কোনো কথা বলবো না। আসেন, গুম অধ্যাদেশ, গুম প্রতিরোধ এবং প্রতিকার অধ্যাদেশ সম্পর্কে সংসদীয় বিশেষ কমিটির যে রায়, সেখানে স্পষ্টভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে রায়টা এসেছে, মানে মতামতটা এসেছে, সেখানে তারা 2টা কথা স্পষ্টভাবে লিখেছে। গুম প্রতিরোধ অধ্যাদেশ নিয়ে তাদের 2টা সমস্যা, একটা হচ্ছে সংজ্ঞায়নের সমস্যা, আর একটা হচ্ছে তদন্তের সমস্যা। সংজ্ঞায়নের সমস্যা তারা বলেছে যে জাতীয় নিরাপত্তার জন্য আটক রাখাকে গুম বলা যাবে না। অর্থাৎ গুম অধ্যাদেশে তাদের সাথে তাদের সমস্যা কিন্তু সাজা নিয়ে না, সংজ্ঞা নিয়ে সমস্যা। 2 নম্বর সমস্যা কি নিয়ে? তদন্ত নিয়ে। বলা আছে যে রাষ্ট্রীয় সরকারের অনুমতি ব্যতিরেক রাষ্ট্রে যারা শৃঙ্খলা বাহিনী আছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, তাদের বিরুদ্ধে কোনো তদন্ত করা যাবে না। আচ্ছা, আপনি আমাকে বলেন, এই যে 2টা সমস্যা আমি আপনাকে বললাম, যেটা সংসদীয় কমিটি প্রস্তাব করেছে, এটা কি কোনোভাবে সাজার সাথে সম্পৃক্ত? অর্থাৎ গুম অধ্যাদেশের সাজা কম হয়েছে, বেশি হয়েছে, এই কারণে গুম অধ্যাদেশ প্রস্তাব করা হচ্ছে না? এটা তো অসত্য কথা। কারণ আপনার সংসদীয় কমিটির রিপোর্টটা আমাদের কাছে জানা আছে। এমন তো না যে সংসদীয় কমিটিতে শুধুমাত্র বিএনপির লোকজন ছিল, সেখানে তো বিরোধী দলের লোকজনও ছিল। অর্থাৎ সেই রিপোর্টটা আমাদের কাছেও এসেছে, সেখানে তো আমরা দেখেছি, এবং এটা অলরেডি প্রথম আলো থেকে শুরু করে বাংলাদেশের সকল দৈনিক পত্রিকা তারা রিপোর্ট করেছে এই ব্যাপারে, যে কেন গুম প্রতিরোধ অধ্যাদেশের বিরুদ্ধে সরকারের সংসদীয় কমিটি থেকে প্রস্তাব করা হয়েছে। সেখানে স্পষ্টভাবে লেখা আছে সংজ্ঞায়নের সমস্যা এবং তদন্তের সমস্যা। আমরা মনে করি বিএনপির যিনি স্বরাষ্ট্রমন্ত্রী আছেন জনাব সালাউদ্দিন আহমেদ, তিনি নিজেও একজন গুমের ভিকটিম। তার মন্ত্রণালয় থেকে গুমের সংজ্ঞানে যদি বলা হয় যে জাতীয় নিরাপত্তার জন্য আটক রাখে গুম বলা যাবে না, এটা অত্যন্ত কষ্টদায়ক। কারণ যখন আমি ড্যাম শিওর সালাউদ্দিন আহমেদ সাহেব সহ যখন বিএনপির লোকজন গুম হয়েছে, তখনকার সরকারও কিন্তু এই জিনিসটাকে সামনে নিয়ে এসেছে। কারণ সরকার যখন গুম করে, তখন এই জিনিসটাই কিন্তু সামনে দেখাইতো, জাতীয় নিরাপত্তার জন্য হুমকি, সার্বভৌমত্বের জন্য হুমকি, নিরাপত্তার জন্য হুমকি, এগুলো দেখিয়ে কিন্তু গুম করে। আর আজকে সেখান থেকেই তাদের সেই সংসদীয় কমিটি থেকেই বলা হচ্ছে যে জাতীয় নিরাপত্তার জন্য যদি কাউকে আটক করা হয়, সেটাকে নাকি গুম বলা যাবে না। আচ্ছা, এবার আসেন আপনার মানবাধিকার কমিশন নিয়োগ আইন। দেখেন সেখানে সংসদীয় কমিটির প্রস্তাব কি, যে এই অধ্যাদেশটাকে কেন তারা আইনে পরিণত করছে না। তার একটা প্রস্তাবে সেখানে তারা নোট লিখে রেখেছে যে এটা কোনো মন্ত্রণালয়ের অধীন না। মানবাধিকার কমিশন কেন কোনো মন্ত্রণালয়ের অধীন হবে? সেটা তো একটা আলাদা একটা স্বতন্ত্র প্রতিষ্ঠান, যারা বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীগুলোকে চেক করবে এবং যাতে করে নাগরিকদের অধিকার সুনিশ্চিত হয়, সেটার জন্য তারা কাজ করবে। সেই মানবাধিকার কমিশন নিয়োগের জন্য সেটা কোনো একটা মন্ত্রণালয়ের অধীন হইতে হবে, এটা তো ইটসেলফ একটা আইরনিক্যাল কথা হয়ে গেল। তো ফলে ওনারা যে যুক্তিতর্ক উপস্থাপন করছেন, অসংখ্য যুক্তিতর্ক উপস্থাপন করতে পারেন এবং ইনিয়ে বিনিয়ে অনেক কথাই বলতে পারেন, কিন্তু আমাদের সামনে সত্যটা দৃশ্যমান। কেন তারা এই অধ্যাদেশগুলো পাশ করছে না? তারা সেই সব অধ্যাদেশগুলো পাশ করছে যেগুলোতে তাদের ক্ষমতাকে চেক দেওয়া যাবে না, যেগুলোতে তাদের ক্ষমতা বেড়ে যাবে। যেমন একটা নির্দিষ্ট অধ্যাদেশের কথা বলি আমি, এই যে স্থানীয় প্রশাসক নিয়োগের জন্য যে অধ্যাদেশ, বিএনপি তার রাষ্ট্র মেরামতের 31 দফা রূপরেখায় বলেছে যে মৃত্যু এবং আদালতের রায় ব্যতীত কোন যারা স্থানীয় জনপ্রতিনিধি, নির্বাচিত জনপ্রতিনিধি আছে, তাদেরকে তারা অপসারণ করবে না। এখন তারা যে প্রশাসক নিয়োগের জন্য যে অধ্যাদেশটাকে তারা আইনে পরিণত করছে, এবং সেটার উপর কাজ অলরেডি শুরু হয়ে গেছে, বিভিন্ন জায়গায় প্রশাসক নিয়োগ দিয়েছে, সেখানে এই আইনে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার, এই অধ্যাদেশটা অন্তর্বর্তীকালীন সরকারই পাশ করেছে। সেটা কেন? একটা বিশেষ পরিস্থিতিতে তখন আওয়ামী লীগ আমাদের নির্বাচিত বিভিন্ন বিতর্কিত নির্বাচনে নির্বাচিত লোকজন তারা নির্বাচিত হয়ে ক্ষমতা এসেছিল এবং তারা নানাভাবে ডিস্টার্ব করা শুরু করেছিল। ফলে একটা বিশেষ পরিস্থিতিতে সেই সকল প্রশাসকগুলোকে যাতে অপসারণ করা যায়, সেই কারণে সেই অধ্যাদেশটা করা হয়েছিল। এখন কি কোনো বিশেষ পরিস্থিতি বিদ্যমান আছে? তাহলে বিএনপি সরকার যে এখন সেই অধ্যাদেশটাকে কেন তারা জারি রাখলো এবং সেই অনুযায়ী কেন তারা কাজ করছে? এটার মোদ্দা কথা হচ্ছে সিম্পল একটা জিনিস, যেই সকল অধ্যাদেশ তাদের ক্ষমতাকে আরো বেশি সম্প্রসারণ
প্রসারিত করবে, সেগুলোকে আইনে পরিণত করা। আর যে সকল অধ্যাদেশগুলোকে তাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিবে এখানে আপনারা ভুল করছেন, চেক করবে, জবাবদিহিতার আন্ডারে আনবে, সেই সকল অধ্যাদেশকে তারা আইনে পরিণত করছে না, একদম পুঙ্খানুপুঙ্খভাবে বলে গেছে। আচ্ছা, পরিষ্কার। অ্যাডভোকেট ফাহিমা নাসির মুন্নি, আপনি যদি এই বিষয়টা নিয়ে বললেন, উনি যেটা বললেন, এবং মানুষের আসলে কারো কারো অভিযোগ যে বিএনপি শুধু নির্বাহী ক্ষমতা বাড়ানোর অধ্যাদেশগুলো রাখছে, কিন্তু জবাবদিহিতার অধ্যাদেশগুলো, যেমন সুনির্দিষ্ট করে সে যেভাবে মেনশন করলেন বিচার বিভাগের স্বাধীনতা কিংবা তথ্য অধিকার বা বাতিল, সেটা কিভাবে বোঝা যাবে? বোঝা যাবে কাজে এবং কর্মে বোঝা যাবে। বাংলাদেশের ইতিহাসে কোনো সরকার এই 1 মাস 1.5 মাসের কিছু বেশি সেই সময়ে যেই প্রতিশ্রুতিগুলো বিএনপি দিয়েছিল, যেই প্রতিশ্রুতিগুলো ফ্যামিলি কার্ড বলুন, কৃষক কার্ড বলুন এবং অন্যান্য আরও সবগুলো একটার পর একটা এরকম যুদ্ধাবস্থা যখন বিরাজ করছে ওয়ার্ল্ড ওয়াইড, তেলের গ্যাসের অবস্থা দেখছেন, এই যুদ্ধটা যে এইভাবে শুরু হবে ইরান ইসরায়েল আমেরিকার, এটা তো আর আমরা জানতাম না, এটা তো আর বিএনপি করেনি। তারা মোটে নির্বাচন করেছে, এগুলো নিয়ে কথা ওঠে নাই, এগুলো নিয়ে কথা সেটা না, এটা ইমপ্লাইড। আমি সেটা বলছি যে আপনাকে সবই দেখতে হবে, আপনি শুধু এইটা দেখবেন আর কিছু দেখবেন না, সেটা হয় না। হয় কি এনসিপি তারা ওনার কথা অনুযায়ী যে তারাই একমাত্র সত্যবাদী যুধিষ্ঠির, হ্যাঁ, আর আমরা সবাই হচ্ছে মিথ্যেবাদী তার কথা অনুযায়ী সে যেটা বলতে চাচ্ছে। দেখেন এনসিপি জুলাই সনদ কবে আপনার সাইন করেছে? যখন ওই যে ডাক্তার বলে না, ডাক্তার আসবার আগে ওই যে একটা ফ্রেজ আছে যে রোগী মারা গেছে, তো আমরা তো সময় মতনই সাইন করেছিলাম জুলাই সনদ, আমরা অন করি। আর দেখেন তাদেরকে ফেভারিটিজম ইন্টারিম গভর্নমেন্টের সময়ে এনসিপির এবং তাদের যে ছাত্র যারা ইউএনএ চলে গেলেন প্রধান উপদেষ্টা, তখনও তো দল ফর্ম করেনি, এবং তাদের 2 জন কিংস পার্টি যে বলা হয় তাদেরকে ফেভারিটিজম শব্দটা, তারা আপনার যখন ইন্টারিম গভর্নমেন্টের সময়ে দেখা গেল 2 জন ছাত্রনেতা উপদেষ্টা, তারপরে একজন এই ইলেকশনের আগে আর একজন তারও কিছুদিন আগে এসে নির্বাচন করে ওনারা হয়েছে। না, আপনি নোট নেবেন, এখন আপনি নোট নেবেন, কিন্তু এখন মনে হচ্ছে যে তাদের বেলায় যা যা করছে তারা সব জায়েজ আছে। তাদের বেলায় যেমন দুর্নীতির অভিযোগ এসেছে, যেমন শেখ হাসিনার একজন পিয়ন 15 বছরে 400 কোটি টাকার মালিক হয়েছিল, যেটা দেখে আমাদের মাথা ঘুরে গেছিল, পিয়ন। আর এখন তাদের একজন উপদেষ্টার পিএস না পিএ, তাদেরও দেখা যাচ্ছে শত শত আপনার কোটি টাকার ব্যাপার অভিযোগ চলে এসেছে। এখন আমরা যেটা বলছি যে সবগুলো ইনস্টিটিউশন যখন একটা স্বৈরাচার ফ্যাসিস্ট একটা সরকার দীর্ঘ 17 বছরে সিস্টেম্যাটিক্যালি আপনার ধ্বংস করে দিয়ে গেছে, এখন তার মধ্যে থেকে এসে দাঁড়িয়ে এত দীর্ঘদিন পর এই গণতান্ত্রিক অভিযাত্রায় নির্বাচনের মাধ্যমে এত অডস চারপাশে, ওই যে যুদ্ধটার কথা বলেছি, এর বাইরে একেবারে শূন্য থেকে তো শুরু করতে হচ্ছে। আপনি দেখেছেন যে বিলিয়ন ডলার, $100 বিলিয়ন উপরে পাচার হয়ে গেছে, নিয়ে চলে গেছে তারা। এখন সেইটা তো একটা অর্থনীতি, তারপর বিনিয়োগ বলুন স্থবিরতা, এবং কর্মসংস্থান বলুন হয়নি, এবং সেই সাথে আপনার গার্মেন্টস ইন্ডাস্ট্রির মধ্যে সবচেয়ে বড় খাত, আপনি দেখেন সেখানেও কি অবস্থা একটা বিরাজ করছে। আর আপনি যেই কথাটা বলছেন বারবার যে বিচার বিভাগ নিয়ে টিআইবি যেই কমেন্ট করেছেন, আমি জানতে চাচ্ছিলাম যে খুব সুনির্দিষ্টভাবে, হ্যাঁ, এক্স্যাক্টলি কি বিষয়ে উনি কমেন্ট করেছেন যে এটা উদ্বেগজনক এবং আমরা পিছন দিকে চলে যাব বিচার বিভাগ, এটা আপনি একটু পরে বলবেন। এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে আপনি দেখবেন যে বিরোধী দলের তারা যে কয়জন আছে সংসদে এবং বাইরে, তাদের কথা শুরু হয় স্বরাষ্ট্রমন্ত্রীকে দিয়ে, আমাদের বড় ভাই কিন্তু ঢাকা ইউনিভার্সিটি লয়ের, শেষ হয় সালাউদ্দিন ভাইকে দিয়ে। কেন? কারণ তারা 77 জনও কুলিয়ে উঠতে পারছে না, কারণ সংসদীয় যে রীতিনীতি, সংসদীয় যে নর্মস, সংসদীয়, এটা তাদের দোষ আমি সেটা বলছি না, কিন্তু এটা আমাদের যারা আছেন, কেউ 4 বারের এমপি, কেউ 5 বারের, তারা প্রথমবারের এমপি, তারা ফুল অফ হোপ অ্যান্ড এক্সপেকটেশন, আমরা সেটাকে উইথ ডিউ রেসপেক্ট আমি বলছি, কিন্তু তারা তো জামাতের সাথে আছে, হ্যাঁ, তো জামাতের সাথে যেহেতু তারা আছে, তারা
আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী উনি দেশে ছিলেন না। এই যে দেখেন কথাটা বলে দাও, তো ভাই গুম হয়ে উনি তো মনের মাধুরী মিশিয়ে মনের খুশিতে উনি তো শিলং যান নাই, আমরা জানি, কারণ আমরা তখন মামলা করেছি। আপনি জানেন যে তখন হাইকোর্টে গুমের মামলাও করা যায় না, আপনি তো জানেন। সেই অবস্থায় একটা মামলা কোন রকমে গুমের মানে হ্যাঁ করেছিলাম আমরা, হ্যাঁ তো করেছিলাম। তারপরেই দেখা গেল ওনাকে ওনাকে পাওয়া গেল। এখন হয় কি, অপতথ্য মিথ্যা তথ্য, ফটোকার্ড, ইলেকশনের আগে থেকেই জামাতের যেমন বট বাহিনী, আমার ভাইদের কোন বাহিনী অনলি গড নোজ। এখন এইরকম একটা অবস্থায় জুলাই জাতীয় সনদ নিয়ে দেখেন তারা প্রথম থেকে একটা কথা কেন জানি না বলে, জামাতের সুরে সুর মিলিয়ে, যে বিএনপি তো চায় না, ওই যে উনিও বলেছে না গণভোটের কথা, জুলাই সনদ, বিএনপি তো চায় না। ভাই বিএনপি কি চায় না? বিএনপি তো সবচাইতে আগে চায় যে জুলাই সনদ বাস্তবায়ন হবে। এটা আমাদের দলের একাধিক নেতা যারা স্পোকস পারসন, যারা বলেন দলের তরফ থেকে কথা, ওনারা বলেছেন। দেখেন জুলাই সনদের প্রত্যেকটা যেই বিধি বিধানগুলো আছে এগুলো কিভাবে আমাদের সংবিধানের মধ্যে সন্নিবেশিত হবে সেই কথাটা আমাদের এখান থেকে বলা হয়েছে। কিন্তু এনসিপি আর কেউ তারা যে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে সংবিধান সংস্কার পরিষদের মাধ্যমে, কেন ভাই? এটা তো নাই আচ্ছা, বিএনপি সঠিকভাবে বলেছে যে সংবিধান যেহেতু সংস্কার পরিষদ বলে আপনার সংবিধানে কিছু নেই, কাজেই এটা যেভাবে আপনার আইনগতভাবে সংবিধানটা সংশোধন করার কথা নিয়ম অনুযায়ী, আইন অনুযায়ী, সাংবিধানিকভাবে সংসদ সার্বভৌম, তো সেইভাবেই আমরা বলেছি যে জুলাই সনদ যেটা, এটা নিয়ে বিতর্ক, যে প্রসেসটা কি হবে ওইটা নিয়ে কিন্তু বিতর্ক নেই। জুলাই সনদ আমরা অন করি, তারা যত কথাই বলুক তারা অন করে, কিন্তু কিভাবে হবে, পদ্ধতিটা কি, সেটা নিয়ে তারা নানান কথাবার্তা। আর গণভোট নিয়েও তারা এই যে দেখেন বিভিন্ন সময় এই যে কথাবার্তাগুলো বলছে যে এখন আবার রাজপথে নামার হুমকিও দিচ্ছে, এইরকম একটা টাইম, যে টাইমিং ইজ ভেরি রং। কেন? কারণ তাদের এগুলো তো এখন বাংলাদেশের মানুষ কি চায়, বাংলা মৌলিক অধিকারগুলো চায়, যে সত্যিকার অর্থে যে স্থিতিশীলতা সবচেয়ে বড় কথা, আপনি আইন কানুনের যে স্থিতিশীলতা বলুন এবং অন্যান্য সব জায়গায় অর্থনীতি, আস্থা, বিশ্বাস, যেহেতু একটা নির্বাচন হয়েছে, জনগণের ম্যান্ডেট দিয়েছে, ওনাদেরও তো কয়েকজন সংসদে এসেছে। এখন দেখেন আমরা বলেছি যে জামাত এনসিপি গণভোটের মাধ্যমে যেটা রায় এসেছে জনগণের, হ্যাঁ, এখন এটা নিয়ে আর কোনো কথা বলা যাবে না, তাদের কথা, হ্যাঁ, কিন্তু এটা তো হয় না, জনগণ এটার পক্ষে আছে, এটা তো আমরা বলছি, আমরা তো হ্যাঁ ভোটের পক্ষে, আমরা তো ভোট দিয়েছি। একটা কথা কি বলা হয়েছে যে রাষ্ট্রপতি ওই যে অধ্যাদেশ, কারণ কি আপনি জানেন যে গণভোট এটা পার্ট অফ দ্য কনস্টিটিউশন, এটা কিন্তু এমন একটা আইন যে এমন কোনো আইন আপনি সংসদে যেটা আপনি পাশ করতে আপনাকে সবার মতামতের ভিত্তিতে 2/3 অ্যাবসলিউট মেজরিটি নিয়ে পাশ করতে হবে, সেটা যদি না হয় সেই রকম কোনো আইন অধ্যাদেশ আকারে আপনি করতে পারেন না। আমি আইনের কথা বলছি, যাই হোক এটাতে আর বেশি যাব না। তো গণভোট আমাদের বিএনপি থেকে যেটা বলা হয়েছে যে এটা মূল কথাটা কি, জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করা হবে, যেখানে উইথ আওয়ার নোট অফ ডিসেন্ট, যেখানে আমরা বলেছি সেই জায়গাগুলোতে আমাদের ঐকমত যেগুলোতে হয়েছিল। গণভোট মানে কি বিএনপি শুধু জুলাই সনদের কথা ভাবছে? না সেটা না, আমরা বলেছি যে যেহেতু 2000 দেখেন ছাত্র জনতার আমরা তো মানি, কিন্তু সংবিধানের যে 93 1 অনুচ্ছেদ সেটা অনুযায়ী রাষ্ট্রপতি যে অধ্যাদেশটা আপনার জারি করেছেন, প্রশ্ন হচ্ছে যে রাষ্ট্রপতি অধ্যাদেশ আইনগতভাবে জারি করতে পারেন কিনা, যেহেতু এখন একটা সংসদ আছে, ওই সময় সংসদ ছিল না, ওই সময়ে কোনো ম্যান্ডেট কারো ছিল না, নির্বাচন হয়নি, ভোট হয়নি, সংবিধান স্থগিত করেনি, বিপ্লবী সরকার গঠন করেনি, যেই কারণে আজকে এই প্রশ্নগুলোর মুখোমুখি হতে হচ্ছে। আচ্ছা ডক্টর রহমান, আপনি যদি একটু এই বিষয়টা নিয়ে বলেন, যে কিছুক্ষণ আগে এই বিষয়টা উঠলো, ডক্টর ইউনূসের সরকার হামের টিকাকে রাষ্ট্রীয় ব্যবস্থা থেকে বেসরকারি খাতে দেওয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগ তুলে
এই ডক্টর ইউনূসকে এবং অন্তর্বর্তী সরকারের সাবেক সব উপদেষ্টা সহ 24 জনের বিষয়ে তদন্তের দাবি জানিয়ে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী। তো তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদেরকে দেশ থেকে নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই পদক্ষেপকে অন্তর্বর্তী সরকারকে একটু বিতর্কিত করার চেষ্টা কিনা, নাকি তারা সত্যি সত্যি বিতর্কিত? দেখুন, এই সরকার, অন্তর্বর্তী সরকার বিতর্কের ঊর্ধ্বে না, কোনো সরকারই বিতর্কের ঊর্ধ্বে না। তারা তো ফেরেশতা দ্বারা পরিচালিত হয় নাই, তারা অনেক পদক্ষেপ নিয়েছেন, যে পদক্ষেপ নিয়ে রাজনৈতিক মহলে বিতর্ক হয়েছে। আপনার এই অনুষ্ঠানে এসে অনেকেই বিতর্ক তুলেছেন, অনেক প্রশ্ন উত্থাপন করেছেন, এবং সর্বশেষ এই সরকার বিদায় মুহূর্তে আমেরিকার সাথে চুক্তি এবং যেগুলো তাদের এখতিয়ারের মধ্যে ছিল না এমন অনেক কাজ করেছেন। এই কাজগুলো নিয়ে আমাদের বিতর্ক হয়েছে। ফলে এই সরকারকে বিতর্কিত করার জন্য এই ধরনের একটা কেউ রিড করে ফেললো, এই জন্যই সরকার বিতর্কিত হয়ে গেল। আর রিড না করলে বিতর্কিত হতো না। কে করেছে? আচ্ছা, তার হচ্ছে এম আশরাফুল ইসলাম। যাক, যে করেছে সেটাকে আমি খুব গুরুত্বপূর্ণ হিসাবে আমি ওইটাকে দেখছি না। আনিস আলমগীর আজকে তিনি কোনো একটা পত্রিকার, আমি জানি না এগুলো ফটো কার্ড দেখলে এখন অবশ্যই এগুলো বলা উচিত না, তারপরেও বলছি যে উনি বলেছেন বিশ্ব বাটপার ইউনূস। উনি জেল খেটে বের হয়ে এসে এই ধরনের আমাদের এই রাজনীতিতে বা আমাদের বক্তব্যের মধ্যে অনেক সময় আমাদের শালীনতা বোধ, শালীনতা বিবর্জিত বক্তব্য আমরা অহরহ দেখছি। তবে এই যে হামের টিকাকে বেসরকারি বা এখানে দেওয়ার জন্য দেশ থেকে করেছে, এটাকে আমি খুব মানে বড় করে দেখছি না যতক্ষণ পর্যন্ত কোর্ট থেকে কোনো রায় না আসছে। কিন্তু আমি যেটি এতক্ষণ ধরে যেটি আলোচনা করছি, এর সাথে কি এটা একটু মিলাবেন যে ওই 24 জনের কথা যে বলা হয়েছে, সব উপদেষ্টা সহ 24 জনের কথা যে বলা হয়েছে দেশ থেকে নিষেধাজ্ঞা দেওয়া উচিত, এখন ওই উপদেষ্টার মধ্যে একজন কিন্তু যিনি তখন নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা ছিলেন, তিনি এখন এই সরকারের মন্ত্রী। হ্যাঁ, মানে আদালত বিচার করবে, বিবেচনা করবে, এবং সেটা যদি করতেও পারে। আমি সেই বিষয়ের মধ্যে আমি যেতে চাচ্ছি না। এবং আদালত এটার মধ্যে যদি কোনো আইনি মেরিট থাকে, আজকে দেখেন কোনো একটা পত্রিকায় আমাদের সাবেক উপদেষ্টা রিজওয়ানা এবং তার হাজবেন্ড সম্পর্কে খুবই একটা বড় নিউজ হয়েছে। তো এইগুলো সংবাদপত্রগুলো বা আপনি এগুলো সমালোচনা করতেই পারি, এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে এই সমালোচনাগুলো থাকবেই। এবং সমালোচনার মতো এই আমাদের অন্তর্বর্তীকালীন সরকার অসংখ্য কাজও করেছেন, এবং সেইগুলো আমরা সকলেই জানি। তো এখন আমাদের কাছে যে বিষয়টা হচ্ছে যে আমরা এখন যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছি, দীর্ঘ আলোচনার মধ্য দিয়ে আমাদের যেগুলো হচ্ছে, এই যে একটু আগে আমাদের ডানে বামে আমরা পড়ছি, সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জুলাই সনদ এবং এর বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে। এই যে আমাদের এনসিপির কাছে আছে, আমি জানি না এটার আইনি ভিত্তি কি আছে। যখন জুলাই সনদ বাস্তবায়ন মানে স্বাক্ষরের দিন, এনসিপি তো করেনি, এবং এনসিপির আজকে যারা সরকার দলীয় মিত্র তারাও করবে না বলে সকাল পর্যন্ত হয়েছে, এবং করার কারণে তখন তারা জাতীয় গাদ্দার হিসাবে তাদের আজকের যারা মিত্র তাদের মানে শীর্ষ নেতৃবৃন্দ তাদেরকে জাতীয় গাদ্দার হিসাবে আখ্যায়িত করেছেন। এখন আপনি দেখেন এটার আইনি ভিত্তি আছে কিনা। যাই, এনসিপি স্বাক্ষর করেছে জুলাই সনদের পক্ষে মানুষ রায় দেওয়ার পর, গণভোটে রায় দেওয়ার পর। এটা কি খুব জরুরি ছিল? আপনি জুলাই সনদকে বিতর্কিত করেছেন, এবং সরকারি উদ্যোগে এই জুলাই সনদকে বিতর্কিত করা হয়েছে। এনসিপিকে আপনি জুলাই সনদের ব্যাপারে মানুষ রায় দিয়েছে। এখন যদি এটা ভিন্ন রকম রায় হতো তাহলে এনসিপি স্বাক্ষর করতো না, করতো না। এই ধরনের অসংখ্য জুলাই সনদের মধ্যে অযথা বিতর্ক তৈরি করা হয়েছে। আপনার সংবিধান সংস্কার কমিশন যেটা পরিষদ যেটা অধ্যাদেশ করার সরকার করা হয়েছিল, তাদের সাথে ঐক্যমত্য কমিশনের যখন আলোচনা হয়েছিল এই ব্যাপারে তো নাকি ঐক্যমত্য কমিশনের সিদ্ধান্ত হয়নি। ফলে যখন এটা করা হয়েছিল বিএনপির পক্ষ থেকে ভিহিমেন্টলি তখন অপোজ করা হয়েছিল যে এটাকে এটা এবং তারা যে প্রতারণা করেছে, প্রতারণা শব্দ পর্যন্ত তাদের পক্ষ থেকে কিন্তু ব্যবহার করা হয়েছিল, যে এটা প্রতারণা, আলী রিয়াজ এটা প্রতারণা করেছেন, এই ধরনের কথাও কিন্তু বলা হয়েছিল। তো ফলে আমাদের এই জুলাই সনদ বিতর্কের ঊর্ধ্বে না, অনেকগুলো বিতর্ক হয়েছে, এবং বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে জুলাই সনদ চূড়ান্তভাবে যখন প্রকাশ করা হয়েছে এমন কিছু বিষয় সন্নিবেশিত হয়েছে যেগুলো আলোচনা প্রক্রিয়ার মধ্যে ছিল না। পরবর্তীতে জুলাই সনদ বিতর্কিত বিষয় ছিল না, এটা বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে। আপনি এটা তো সত্য, আমরা সকলেই জানি যে বিএনপির পক্ষ থেকে তাহলে জুলাই সনদকে সবার আগে বিএনপি তো স্বাক্ষর করলো। আমরা তো বলেছি যে স্বাক্ষর করেছে, তারা বলেছে যে এগুলো হয়েছে জাতীয় স্বার্থে, তারা এগুলো তারপরে করেছে যেগুলো আলোচনার মধ্যে ছিল না এমন কিছু জিনিসও সন্নিবেশিত হয়েছে। এবং এটা আমি যেভাবে যুক্তি মনে করি যে কারণ তো শুধু রাজনৈতিক দলগুলোর পরেও
আইনজ্ঞদের সাথে, সুশীল সমাজের সাথে কিছু কিছু আলোচনা হয়েছে। সেই আলোচনার পরিপ্রেক্ষিতেই হয়তো তারা এগুলো যুক্ত করেছে, যেগুলো রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার মধ্য দিয়ে ছিল না। কিন্তু এখন তারপরেও যেটি যুক্ত হয়েছে এবং যেটি হয়েছে, আমি মনে করি বিএনপি যেটি বলছেন এটার উপর আমি আস্থা রেখে দেখতে চাই যে তারা যে কথা বলছেন যে আমরা এটা বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে এখন তাদের মধ্যে আলোচনা। এখন 31 দফার ভিত্তিতেও যদি বিএনপি বিচার বিভাগ স্বাধীনতার প্রশ্নে, যে আমি অধ্যাদেশে সরকার যেগুলো চাচ্ছে আমি সবগুলোতে আমি একমত নেই, সে করলো না, কিন্তু তারপরেও আমরা তো প্রত্যাশা করব যে 31 দফাতে তোমরা যেভাবে বলেছ, নির্বাচনী ইশতেহারে আপনি যেভাবে বলেছেন সেইভাবেও আপনি করেন না, আপনার এটা আমরা দেখি। আপনি বিলাকার আপনি তো বিএনপি বলে নাই যে আমি কালকে করতেছি না, বিএনপি সেটা করো, কারণ অধ্যাদেশের নিয়ে এখন প্রশ্ন, অধ্যাদেশ নিয়ে প্রশ্ন, অধ্যাদেশ আপনি কি মনে করেন যে বিএনপি সেটা করবে? আমি বিশ্বাস করতে চাই বিএনপি মানুষের কাছে প্রতিশ্রুতি দিয়েছে, বিএনপি কিন্তু অধ্যাদেশ বাস্তবায়নের ব্যাপারে কি বিএনপি প্রতিশ্রুতি দিয়ে ইলেকশনে এসেছে যে আমরা এই 133টাই বাস্তবায়ন করব, সেটা দেয় না, কিন্তু তার নির্বাচনী ইশতেহারে এবং তার 31 দফাতে যেগুলো বলেছে সেইটাতে তারা প্রতিশ্রুতি দিয়ে মানুষের সাথে ইলেকশনে আসছে এবং সেটা তারা করতে বাধ্য। আমি মনে করি যে এটা তাদের এক ধরনের বাধ্যতা। তবে বাংলাদেশের মানুষের ব্যাপারে আমি কথাটা বলে শেষ করছি যে অতীত আমরা নির্বাচনী ইশতেহারে তো মানুষের অনেক কিছুই দেখেছি, রাজনৈতিক দলগুলো সেগুলো করেনি, কিন্তু বিএনপি যেহেতু ইশতেহারের অনেক কিছু অলরেডি পূরণের প্রক্রিয়ার মধ্য দিয়ে আছে, আমরা বিশ্বাস করতে চাই বিএনপি এটি পূরণ করবে এবং এটা মানুষের প্রত্যাশা এবং এই ব্যাপারে তারা পরিষ্কার। সালাউদ্দিন সিফাত, আপনি কি এইটা বলবেন যে আজকে সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ তিনি বলেছেন যে না, ঋণ খেলাপি নিয়ে মানে সময় কম, 24-এর মতো আরেকটি গণ অভ্যুত্থানের কথা তিনি প্রস্তুতির কথা বলেছেন। সময় দিবেন, কারণ আমাদের বিজ্ঞ আলোচকরা তো অনেক কথা বিষয় আলোচনা করেছেন, আমাদের হাতে সময় একেবারে কম। ধরেন প্রথমে আমাদের বিজ্ঞ আলোচকরা বললেন যে তারা বিএনপির সাথে বিশ্বাস রাখতে চান, বিএনপির বিশ্বাস রাখতে চান, তারা এটা পালন করবে। আমি ধরে কিছুক্ষণ আগে বলেছি, আবারও বলতেছি, জুলাই সনদের 52 নম্বর দফায় সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ নিয়ে বলা ছিল, বিএনপির কোনো নোট অফ ডিসেন্ট ছিল না, সেই অধ্যাদেশকে রহিত করার জন্য বিএনপি বলেছে। জুলাই এই 31 দফার রূপরেখায় সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগ আইনের কথা বলা ছিল, বিএনপি তার নির্বাচনী ইশতেহারে সেটা বলেছে, সেই অধ্যাদেশকে রহিত করার জন্য সংসদীয় কমিটি প্রস্তাব করেছে। প্রশাসক নিয়োগের ব্যাপারে বলা ছিল, মৃত্যু এবং কোন আদালতের রায়জনিত কারণ যদি থাকে এটা ব্যতীত কোনোভাবে প্রশাসককে অপসারণ করবে না। বিএনপি সেই অধ্যাদেশকে পাস করেছে। আমি কিন্তু আপনাদেরকে আমি থামাই নাই আর কি, অপসারণ করার দরকার নাই। আপনি যে অধ্যাদেশটা পাস করেছেন সেই অধ্যাদেশের একটা ধারাই এটা বলা আছে স্পষ্ট আকারে, এখনো যেহেতু গুগল করে এখনই পেয়ে যাবেন। আমি যা বলছি ফ্যাক্ট, এবং মিথ্যা বলে এটা জনগণ ধরে নিবে, আমাকে সমস্যা নেই। মানবাধিকার কমিশন সহ অন্যান্য দুর্নীতি দমন কমিশন সবগুলো প্রতিষ্ঠানের ব্যাপারে বলা হয়েছিল তারা জবাবদিহিতা নিশ্চিত করবে এবং স্বচ্ছতা নিশ্চিত করবে, এটা বিএনপির রাষ্ট্র মেরামতের 31 দফার রূপরেখাতে ছিল। আজকে মানবাধিকার কমিশন নিয়োগ যে অধ্যাদেশটা আছে সেখানেও তারা আজকে ল্যাপস করে দিচ্ছে। এরপরে আর কোনো কিছুর অবশিষ্ট থাকে না যে আসলে বিএনপি তার 31 দফা মানতেছে, বিএনপি নির্বাচনী ইশতেহার মানতেছে, কোনোভাবে তারা এগুলো মানছে না। এখন আমি সজীব ভুঁইয়া আরেকটা কথা বলেছেন আজকে, যে গণভোটের রায় যদি সরকার না মানে তাহলে এই সরকারকে তারা অবৈধ সরকার বলা শুরু করবে, এই সরকারকে অবৈধ সরকার বলা শুরু করবে। তারা একটা রিজন সে বলেছে যে সেটা হচ্ছে যে এই গণভোট যে অধ্যাদেশের অধীনে হয়েছে সেখানে কিন্তু আবার নির্বাচন হয়েছে। আপনি যদি গণভোটকে না মানেন, আপনি তাহলে জাতীয় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছেন, কারণ একই অথরিটি তো গণভোট এবং জাতীয় নির্বাচনের আদেশ দিয়েছে। আমি শেষ করি, একসাথে করবেন না। আচ্ছা, আমি তো আপনাদের কথার মধ্যে আমি বাগ দিই না, এটা তো ম্যানার হলো না, এটা তো ম্যানার হলো না। আমাকে আনসার করতে দেন। আপনারা আপনাদের সময় কথা বলেছেন, আমি কিন্তু আপনাদেরকে বাধা দিই না, আপনি আমাকে কথা বলতে দিতে হবে। আমি বলেছি অথরিটির কথা, আদেশের কথা বলি নাই। যেই অথরিটি অর্থাৎ নির্বাচন কমিশন, যেই অথরিটি আপনার জাতীয় নির্বাচন দিয়েছে, সেই একই অথরিটি গণভোট দিয়েছে, তাহলে একটা অফকোর্স জাতীয় নির্বাচন কমিশনই তো গণভোট দিয়েছে। তাহলে এভাবে যদি হয়, মানে আমি কিন্তু আপনাদের কথার সময় ইন্টারাপ্ট করি নাই, আমি কথা বলে আমি শেষ করি, আমাকে একটু কথা বলতে দেন। ওনারা বলেছেন যে, প্রথমে আপা বলেছেন যে স্বরাষ্ট্রমন্ত্রী সাহেবকে কেন আমরা কথাবার্তা বলি। স্বরাষ্ট্রমন্ত্রী সাহেবকে বলবো তো কাকে বলবো? আপনাদের সরকারের তো স্পোক্স পার্সনই হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব, আর কোনো মন্ত্রীকে তো আমি কথা বলতে দেখি না। আপনি বললেন কি যে স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছে ওয়ান ম্যান আর্মি, এই ধরনের একটা ভাইব দেওয়ার চেষ্টা করলেন। স্বরাষ্ট্রমন্ত্রী ওয়ান ম্যান আর্মি না, স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছে বিএনপির লোনলিয়েস্ট ম্যান। কেন লোনলিয়েস্ট ম্যান? কারণ আপনার অন্যান্য মন্ত্রী যখন কথা বলে এত ব্লান্ডার করে। হ্যাঁ, আমরা কি পারি না, আমরা দেখাচ্ছি তো কি ব্লান্ডার করে। আইন মন্ত্রী কথা বলতে গিয়ে বলেন যে এটা হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ হচ্ছে একটা প্রতারণার দলিল। আপনার জ্বালানি মন্ত্রী ইকবাল মাহমুদ টুকু বলেন আজাদি ইজ নট আওয়ার ল্যাঙ্গুয়েজ। আপনার পরিবহন মন্ত্রী বলেন যে ঈদ যাত্রা অত্যন্ত সুখকর হয়েছে। অর্থাৎ আপনার বিএনপি, আমি মনে হয় নিজে পলিসিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে, অন্যান্য মন্ত্রীরা যখন কথা বলেন এত বাজে পরিস্থিতি তৈরি হয়, তো ফলে চিন্তা করছে আচ্ছা একটু সালাউদ্দিন ভাইকে সামনে নিয়ে এসে একটু কম বাজে পরিস্থিতি তৈরি হবে। তো ফলে সালাউদ্দিন ভাই আসলে ওয়ান ম্যান আর্মি না, লোনলিয়েস্ট ম্যান
পার্সন ইন বিএনপি। এবার আরেকটা কথা আসেন, আপনি বারবার বলেন যে সংবিধান সংস্কার পরিষদের ব্যাপারে তো আমরা এক কথা নাই। আপনার সংবিধান সংস্কার পরিষদের ব্যাপারে এই প্রশ্নটা আপনি আমাদেরকে জিজ্ঞেস না করে, এনসিপি কে জিজ্ঞেস না করে, আপনি আপনার দলের প্রতিমন্ত্রী জনাব জোনায়েদ সাকিকে জিজ্ঞেস করেন। সংবিধান সংস্কার পরিষদ নিয়ে উনি সবচেয়ে বেশি অ্যাক্টিভিজম করেছেন। সংবিধান সংস্কার পরিষদের কথা উনি তার নির্বাচনী ইশতেহারে লিখেছেন, পোস্টারে লিখেছেন। তাহলে আপনারা তাকে কোন বুঝে আপনারা তাকে প্রতিমন্ত্রী বানালেন আমি জানি না। আচ্ছা, আরেকটা বললেন যে আপনি গতকাল সংসদে দাঁড়িয়ে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ বললেন যে সংবিধান তো সংস্কার হয় না মাননীয় স্পিকার, সংবিধান হয় সংশোধন, সংবিধান হয় এই পরিমার্জন, আরো কিছু কিছু হয়, সংস্কার হয় না। অথচ আমরা দেখলাম বিএনপির রাষ্ট্র মেরামতের 31 দফার রূপরেখার একটা দফাই লেখা আছে যে সংবিধান সংস্কার কমিশন গঠন। তাহলে বিএনপির, আমি তো বুঝলাম না যে স্বরাষ্ট্রমন্ত্রীর কথার সাথে বিএনপির কথার মিল পাই না কেন, তাদের মাঝে এই সিনক্রোনাইজেশনের অভাব কেন? স্বরাষ্ট্রমন্ত্রী বলেন যে ভোট কি বলে আমাদেরকে জোর করে গণভোটে দেওয়া হয়েছে, এটা গতকালকেও কিন্তু তিনি সংসদে বলেছেন। আর এদিকে আপা এসে আজকে বলছেন যে আমরা তো হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছি। অন্যান্য মন্ত্রী যারা সংসদে ছিলেন তারা বলছেন আমরা হ্যাঁ ভোটের। তাহলে আপনাদের স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিনক্রোনাইজেশন নাই কেন? স্বরাষ্ট্রমন্ত্রী বলছে আমাদেরকে জোর করে গণভোটে দেওয়া হয়েছে। তাহলে আপনারা আপনাদের আগে নিজেদের যে নিজেদের যে সিনক্রোনাইজেশনহীনতা আপনাদের, তাহলে আপনি গণভোটে হ্যাঁ বলছেন কেন? আপনি অসাংবিধানিক কাজ করলেন কেন? তাহলে আপনি অসাংবিধানিক কাজ করলেন কেন? এই যে মানে ওনাদের ভিতরে যে সিনক্রোনাইজেশন নাই, ওনাদের ভিতরে যে সিনক্রোনাইজেশন নাই তার একটা বড় প্রমাণ হচ্ছে এইটা। আচ্ছা, স্বরাষ্ট্রমন্ত্রী সাহেবের কথা আরেকটা কথা না বললেই না। স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব অনেকদিন ধরে বলে যাচ্ছেন বাংলাদেশে কোনো মব কালচার থাকবে না, মব কালচারকে ঝেঁটিয়ে বিদায় করা হবে। আপনার জ্ঞাতার্থে জানাচ্ছি 12 ফেব্রুয়ারির পরে ডিএফটি অফিসে, অর্থাৎ আমাদের তথ্য ভবনের ডিএফটি অফিসে ডিজির রুমে কিছু জুলাইয়ের যারা যোদ্ধা ছিল, যারা জুলাইয়ের উপলক্ষে সিনেমা নির্মাণ করেছিল এবং মানবাধিকার কর্মী ছিল, তাদের উপর হামলা করা হয়েছে, তাদের উপর মব করা হয়েছিল, সেটার বিচার আজ পর্যন্ত আমরা পাই নাই। আর স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে দাঁড়িয়ে বড় গলায় বলেন যে মব কালচারের বিচার হবে। ফারাবী ভাই আমাকে একটু সময় দেন, 10 সেকেন্ড সময় দেন, 10 সেকেন্ড সময় দেন। আমাদের হাতে আমাদেরকে কিছু বললে বলা হয় কি যে 72 সংবিধান নিয়ে বলে যে 71 নিয়ে বোধহয় আপনাদের বোধহয় পরাজয়ের গ্লানি মনে আছে। অথচ 72 সংবিধান নিয়ে কথা বলে গেছেন বদরুদ্দীন ওমর, 72 সংবিধান নিয়ে কথা বলেছেন যার সাথে যারা মুক্তিযোদ্ধারা ছিল তারা কথা বলে গেছে, সেই মুক্তিযোদ্ধাদেরকে অপমান করা হচ্ছে এখন এই কথাটা বলে। কিছু বললে খালি 71 আমরা কি পরাজয় করলেন। আচ্ছা, ওই দিন প্রতিরক্ষা সরঞ্জাম নিয়ে, প্রতিরক্ষা যখন মার্চ করা হচ্ছিল তখন আমাদের তো যে সকল প্রতিরক্ষা সরঞ্জাম সেগুলো বেশ সেকেলে পুরনো। তো আমাদের জেএনজি প্রজন্ম যারা বাইরাক্তার চিনে, টার্কিশ বাইরাক্তার চিনে, যারা হাইপারসোনিক মিসাইল চিনে, তারা বলছিল যে এই আমাদের যে ইয়াগুলো আছে, মিসাইলগুলো আছে, আমাদের যে প্রতিরক্ষা সরঞ্জামগুলো আছে সেগুলোকে উন্নত করতে হবে। তখনও তাদের দলের অ্যাক্টিভিস্টরা বলছে 71 পরাজয়ের গ্লানির কারণে বোধহয় তারা আজকে কথা বলছে। মানে জনগণ কোনো কিছুর উন্নতি চায়, জনগণ কোনো কিছুর ভালো চায়, তাতেই তারা আবার ওই সেই পুরনো। অনেক ধন্যবাদ। আপনাকে 10 সেকেন্ডে কিছু বলবেন? হ্যাঁ, বলতে চাই, দেখেন 10 সেকেন্ড আপনার সময়। 71, 90, 24 একটার সাথে আরেকটা জড়িয়ে আছে, এক একটার প্রেক্ষাপট আলাদা, ভিন্ন ভিন্ন, কিন্তু কোনোটাকে ছেড়েই, যেমন 72-এর সংবিধানে কারো অ্যালার্জি, আমরা গাত্রদাহ যেমনটা দেখি, এখন এনসিপিকে আমরা ডাইরেক্ট ওইভাবে না হলেও তারা যেহেতু জামাতকে জয়েন করেছে সেই কারণে, আর মানবাধিকার কমিশন অধ্যাদেশ বাতিলে আপনি জানেন যে সালাউদ্দিন আহমেদ সাহেবের সিদ্ধান্ত, সেটার বাইরে গিয়ে আমাদের পঞ্চগড় 1 থেকে বিএনপি আপনি এত কথা বললে তো হবে না। অনেক ধন্যবাদ। আমাদের আপনি ওই যে সজীব ভুইয়ার যে বক্তব্য বলেছেন যে অবৈধ বলা যাবে, আপনি গণভোটকে আর আমাদের জাতীয় সংসদ নির্বাচন দুইটাকে এক করা যাবে না। একটা সংবিধানের আওতায় হয়েছে আর একটা সংস্কার। এখানে শেষ করতে হচ্ছে। অনেক ধন্যবাদ যারা এখন আমাদের সাথে ছিলেন।